ডিভোর্সের পরে আমার স্বামী আমার হাতে একটা চিঠি দিয়ে বলল, আজ থেকে 6 মাস পরে তুমি এই চিঠিটা খুলে পড়বে। তখন আমি তাকে বললাম, লাগবে না আপনার চিঠি। যেখানে আপনিই জোর করে আমাকে ডিভোর্স দিলেন, সেখানে আমি আপনার চিঠি নিয়ে কি করব। এ কথা বলার পর সে আমাকে বলল, প্লিজ এই চিঠিটা নাও, এটাই আমার শেষ অনুরোধ, আর কিছুই বলবো না তোমাকে। ইচ্ছা না থাকা সত্ত্বেও তখন আমার চিঠিটা নিয়ে ব্যাগে রাখতে হলো। সবাই বলতে পারেন আমার ডিভোর্স কেন হলো। আসলে এই প্রশ্নটা আমারও, কেন সে আমাকে ডিভোর্স দিল এটা আমি নিজেও জানি না। তো আমাদের দুজনের ডিভোর্স হওয়ার পর যখন আমি বাসায় আসতেছিলাম, তখন লক্ষ্য করতেছিলাম আমার স্বামী কেমন জানি কান্না করতেছে। মনে মনে ভাবলাম, যা ইচ্ছা করুক তো, আমাকে নিজেই সে ডিভোর্স দিয়েছে। সে আমার স্বামী না, সে আমাকে ঠকিয়েছে। আজ থেকে ঠিক 4 বছর আগে আমি তার সাথে সম্পর্ক করে বিয়ে করেছিলাম, কিন্তু সে যে আমার সাথে এরকম করবে আমি কখনো ভাবতেও পারিনি। বাসায় আসার পর তো মা বাবা, আমার ননদ, আমার ভাবি সবাই আমাকে বকাবকি শুরু করলো। কেউ আমাকে ভালো চোখে দেখতো না। প্রতি রাতে ভাবতাম কি এমন করেছি আমি যে সে আমাকে ডিভোর্স দিল। অনেক কান্না করতাম, কান্না করতে করতে বালিশ ভিজে যেত। কখন যে নিজে ঘুমিয়ে যেতাম সেটাও ঠিক বলতে পারবো না। মাঝে মাঝে তো এমন হতো জাগতে জাগতে ফজরের আজানও দিয়ে দিত। এর মাঝে আমাদের বিবাহ বিচ্ছেদের 1 বছর হয়ে গেল। হঠাৎ করে মনে পড়লো আমার স্বামী তো আমাকে হাতে একটা চিঠি দিয়েছিল, যেটা 6 মাস পর খুলে পড়তে বলেছিল। মুহূর্তেই আমি যে ব্যাগে চিঠিটা রেখেছিলাম সেখান থেকে বের করে পড়তে শুরু করলাম। চিঠিতে আমার স্বামী লিখেছিল, প্রিয় মারিয়া, আমাকে ক্ষমা করে দিও তোমাকে ডিভোর্স দেওয়ার জন্য। খুব ইচ্ছে ছিল তোমাকে নিয়ে শখের একটা নীড় বাঁধবো, কিন্তু সেটা আর হলো না। জানো মারিয়া, স্বপ্নটা আমার স্বপ্নই রয়ে গেল। তুমি না জানতে চেয়েছিলা কেন আমি তোমাকে ডিভোর্স দিলাম? তাহলে শোনো, আমার ব্লাড ক্যান্সার ধরা পড়েছিল। ডাক্তার আমাকে বলেছিল সর্বোচ্চ আর 4 মাস আমি বেঁচে থাকতে পারবো, এরপর হয়তোবা দুনিয়াতে আমি থাকতেই পারবো না। কথাটা শোনার পর কি করব ভেবে পাচ্ছিলাম না। ভাবলাম যদি তুমি এ কথা জানতে পারো তাহলে আমার থেকে তুমি সব থেকে বেশি কষ্ট পাবে। আমি চাইনি তোমাকে কষ্ট দিতে, কারণ এই পৃথিবীতে তুমিই একমাত্র ব্যক্তি যে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসো। সামান্য একটু অসুস্থ হলে তুমি দিনের পর দিন কান্না করো, একটু জ্বর হলেই তুমি কত রাত না ঘুমিয়ে আমার জন্য পার করেছো। আর যদি আমি আমার এই অসুস্থতার কথা বলি তাহলে তো তোমার জীবনটা অর্ধেক শেষ হয়ে যাবে। আমি চাইনি তোমাকে কষ্ট দিতে, যার কারণে তোমাকে ইচ্ছাকৃতভাবেই ডিভোর্স দিয়েছি, যেন তুমি আমাকে অনেক বেশি ঘৃণা করো, অনেক অনেক। তোমার মন থেকে যেন একদমই চিরতরে মুছে ফেলো, আমার নামটাও যেন তোমার মুখে নিতে আর ভালো না লাগে। জানো মারিয়া, আমি তোমাকে অসম্ভব ভালোবাসি। তোমাকে ডিভোর্স দেওয়ার পর আমি অঝরে কান্না করেছি। কোনো কিছুই আমার আর করার ছিল না। তুমি আমার কাছে সেই লাল টুকটুকে একটা বউ, প্রিয়তমা স্ত্রী। আমার চোখে দেখা দুনিয়ার সব থেকে শ্রেষ্ঠ নারী হচ্ছে তুমি। তোমার মতো কাউকে আমি পাইনি। যদি আবার পুনর্জন্ম বলে কিছু থাকে আমি তোমাকেই চাইবো, কিন্তু সেটা তো আর সম্ভব না। জানো আপু, চিঠিটা পড়তে পড়তে আমি এমন এক জগতে হারিয়ে গিয়েছিলাম, মনে হচ্ছিল সেখান থেকে আর বেরিয়ে হতে পারবো না। জানো আপু, আমার জীবনের সবচেয়ে বড় ভুল কোনটা? সেটা হচ্ছে আমি যদি বাসায় এসে চিঠিটা খুলে পড়ে দেখতে পারতাম, তাহলে হয়তোবা সেই দিনই সবকিছু জেনে যেতে পারতাম। হয়তোবা শেষ কয়েকদিন আমি আমার স্বামী সেবা যত্ন করে যেতে পারতাম। কিন্তু মনে এতটাই ঘৃণা ছিল যে চিঠিটা যে একবারের জন্য খুলে পড়ে দেখবো এটা আমার মন থেকে টানতো না। জানো আপু, আমার স্বামী আমাকে খুব ভালোবাসতো। কোনো কারণে যদি আমি কোনোদিন রাগ করতাম তাহলে আমার রাগ না ভাঙানো অবধি সে কখনো একটা দানাও মুখে নিত না। আমাকে যে কত ভালোবাসতো সে সব সময় আমাকে সাপোর্ট দিয়ে আসছে। যখন আমরা একসাথে ঘুরতে যেতাম আমাকে পছন্দের জিনিস কিনে দিত, কিন্তু সেই মানুষটাকে আমি একটুও বুঝতে পারলাম না। আজও আপু আমি এখনো বিয়ে করি নাই, আমার কোনো ছেলে মেয়েও নাই। ভাবতেছি পরে জীবনটা কিভাবে কাটাবো। একটা মেয়েকে ডিভোর্সের পর কখনোই কেউ বসিয়ে খাওয়ায় না। আমার ফ্যামিলি থেকে অনেক পাত্র দেখতেছে, মাঝে মাঝে ঘটক আসে, সুন্দর সুন্দর ছবিও নিয়ে আসে। সবাই বলতেছে যে ছেলেটা ভালো, বিয়ে করে নাও। বিদেশ থেকে অনেক ছেলেরা প্রস্তাব নিয়ে আসে, কিন্তু আপু জানো, আমার স্বামীর কথা যখন মনে পড়ে তখন আমার দুনিয়া একদমই এলোমেলো হয়ে যায়, চারপাশ অন্ধকার হয়ে আসে। কিভাবে আমি তার এত স্মৃতি ভুলে থাকবো? আমার স্বামী আমাকে কত ভালোবাসতো, সুন্দর খাইয়ে দিত, কত জায়গায় ঘুরতে নিয়ে যেত। আমি যদি অন্য আরেকজনের কাছে যাই সে কি আমাকে এরকম ভাবে ভালোবাসবে? আপু তুমিই বলো। এতক্ষণ যে কথাগুলো শুনতেছিলেন সেগুলো একটা আপুর জীবন কাহিনী। আমরা মানুষ কতই অদ্ভুত, তাই না? আমরা না জেনে না বুঝে একটা মানুষকে ভুল বোঝা শুরু করি। আমাদের সবসময় উচিত অপর প্রান্তে যে ব্যক্তিটা আছে তার মনকে একটু বুঝে চলা। আমার বিয়ে হয়েছে এই 2 বছর হতে যাচ্ছে। আমার হাজবেন্ড বিদেশে থাকে। এই 2 বছরে সে আমাকে কোনো হাত খরচই দেয়নি। আমি মোটামুটি ধনী ঘরেরই সন্তান, তাই কোনো কিছুর লোভ আমার নাই। বিয়ের পরও আমার যাই লাগে সব আমার বাবার টাকা দিয়েই কিনি। ডাক্তার দেখানো, অন্যান্য প্রয়োজনীয় খরচ, এমনকি কোথাও যেতে গেলেও কিছু টাকার প্রয়োজন হলে সেই টাকাটা আমি আমার মায়ের কাছ থেকে নিয়ে তারপর বাসা থেকে বের হই। আমার হাজবেন্ড প্রতি মাসে প্রায় 1 লাখ থেকে 1.5 লাখ টাকা তার মায়ের অ্যাকাউন্টে পাঠায়। এটা নিয়ে কোনোদিনও আমি তাকে কিছু বলি নাই, কিন্তু গত 2 মাস যাবত
তার মায়ের অ্যাকাউন্টে সমস্যা থাকার কারণে আমার অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছে, এবং যখন টাকা আসে আমি আমার শাশুড়িকে নিয়ে ব্যাংকে গিয়ে সম্পূর্ণ টাকা আমি তার হাতে বুঝিয়ে দিই। গত মাসে আমার কিছু প্রয়োজনের জন্য আমি আমার অ্যাকাউন্ট থেকে 2,500 টাকা নেই, নিজের জন্য রাখি, আর বাকি 1 লাখের বেশি যে টাকাটা ছিল ওটা আমি আমার শাশুড়ির হাতে তুলে দিই। সারাদিন বেশ ভালোই ছিল, কিন্তু রাতে আমার হাজব্যান্ড ফোন দিয়ে আমাকে বলে কেন আমি সম্পূর্ণ টাকাটা তার মায়ের হাতে তুলে দেই নাই, কেন আমি 2,500 টাকা রেখেছি, কেন আমি তাকে বলি নাই। এটা নিয়ে অনেক কৈফিয়ত, অনেক বকাবকি শুরু করে দেয়। তারপর আমি আমার হাজব্যান্ডকে জোর গলাই বললাম, তোমার টাকায় তো আমারও হক আছে, সেই শুরু থেকে তো আমাকে কোনো খরচই দাও না। বিয়ের পর থেকে ওষুধ খাওয়ার টাকা থেকে ঘুরতে যাওয়ার টাকা পর্যন্ত প্রতিটা টাকা পয়সা আমি আমার বাবা মার কাছ থেকে নিচ্ছি, আর কতদিন তাদের কাছ থেকে হাত পেতে টাকা নিব। আমারও তো খুব খারাপ লাগে, লজ্জা লাগে। আত্মীয় স্বজন সবাই বলে তোমার স্বামী নাকি এত টাকা ইনকাম করে, কই তুমি তোমার বাবা মার কাছ থেকে তো এখনো টাকা নাও কেন? আমার কি খারাপ লাগে না? আমার স্বামীকে এত কথা বলার পরও সে আমার সাথে খারাপ আচরণ করতেই থাকে, আর বলে আমি যে টাকাটা নিয়েছি সেটা যেন ওনার মাকে ফেরত দিই। এক কথায় মা ভক্ত যেসব ছেলেরা থাকে তাদের বিয়ে করলে জীবনটা যে কতটা কষ্টের হয় সেটা হয়তোবা আমার সিচুয়েশনে যারা আছে তারাই বুঝতে পারবে। এবং এই মাসেও আমার অ্যাকাউন্টে প্রায় 1.5 লাখ টাকার মতো দিয়েছে, এবং সাথে সাথে আমাকে ফোন দিয়ে কড়া করে বলেও দিয়েছে এই টাকা থেকে যেন একটা টাকাও আমি না নেই, পুরো বোনাস সহ যেন আমি আমার শাশুড়ির হাতে তুলে দিই। বরাবর যেটা আমি করে আসছিলাম, ওই যে 2,500 টাকা নিছি, এটা নিয়েই তার মনে অনেক সন্দেহ যদি আমি আবারও কিছু টাকা আমার জন্য রেখে দিই। আমার হাজবেন্ডের সঙ্গে যখন প্রতিদিন আমার কথা হতো প্রায় সে সবসময় ব্যস্ততা দেখাতো, আমার সাথে কথা বলতো ঠিকই, কিন্তু সে ফোন দেখতেছে, ইউটিউব দেখতেছে অথবা টিভি দেখতেছে, আমার কথার কোনো গায়েই লাগাতো না। তাকে আমি অনেকভাবে বুঝিয়েছি, দেখো আমার কিন্তু শাড়ি গহনা চুড়ি এগুলো কিচ্ছু লাগবে না, আমাকে শুধু মাস শেষে চলার মতো কিছু টাকা দাও, এতেই হবে। সে উল্টা আমাকে বলে তোমার বাবার কি কম টাকা আছে নাকি, তোমার বাবার কাছ থেকে যত টাকা হয় তত নিবা, আমাকে কেন বলো? না হয় নিজে ইনকাম করো, নিজেও তো ইনকাম করতে পারো, বসে বসে না খেয়ে। এগুলা শুনতে শুনতে আমার জীবনটা এক প্রকার অতিষ্ঠ হয়ে যাচ্ছিল। মাঝে মাঝে মনে করি আমার হাজবেন্ড যদি আমার কাছে থাকতো হয়তোবা সে এমন ব্যবহার আমার সাথে করতে পারতো না। সাথে আমাকে তো ক্লিয়ার করে বলে দেয় আমার আর আমার মায়ের ভেতরে কোনো প্যাচ লাগাতে আসবা না, আমার মায়ের সংসারে কোনো অশান্তি করবা না, তুমি তোমার মতো থাকবা, শুধু টাকা নিয়ে না সবকিছু নিয়েই সে এরকম করে আমার সাথে। আর হ্যাঁ, এরই মাঝে সে যখন বিদেশ থেকে আসে সে কিন্তু অনেক দামি দামি জিনিসপত্র নিয়ে আসে, কসমেটিক্স নিয়ে আসে, আর এই সম্পূর্ণ ট্রলি ব্যাগটা আমার শাশুড়ির হাতে তুলে দেয়। আমার ননদ শাশুড়ি তারা সবকিছু ভাগাভাগি করে নেয়, বাকি যতটুকু থাকে সবটুকু লকারে উঠায় রাখে। আমার জন্য আলাদা করে আমার স্বামী কিছুই আনে না, বা তার মা বোনকে কখনো